কলকাতায় আবাসিক হোটেলে আগুনে নিভল ৯ প্রাণ, ৫ বাংলাদেশের পরিচয় শনাক্ত, জানা যায়নি ৩ জনের নাম। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন কাল, প্রস্তুতিতে ঘাটতি নেই বলছে সিইসি, দায়ের করা রিট খারিজ হাইকোর্টে। আধুনিক স্থাপনা পাচ্ছে ৮ দশকের পুরনো ঢাকা মেডিকেল কলেজ। একনেকে ৯.৫ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন। হামে মারা যাওয়া ৮২% শিশুই পায়নি পরিপূর্ণ বুকের দুধ। আক্রান্তদের অধিকাংশই অপুষ্টির শিকার, আজও প্রাণ গেছে ৪ জনের। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল ৪টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন নারী শিশুসহ ৯ জন। নিহতদের মধ্যে ৫ বাংলাদেশিকে শনাক্তের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিচয় মেলেনি ৩ জনের, দগ্ধ হয়েছেন আরও ৬ জন। তারা সবাই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। চিকিৎসার জন্য গিয়েছিলেন কলকাতায়, উঠেছিলেন নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল শিখাইনে। সবই ঠিক ছিল, কিন্তু মধ্যরাতে হঠাৎ হোটেলে আগুন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবন। দুর্ঘটনার আকস্মিকতা ও আতঙ্কে হোটেলে শুরু হয় ছোটাছুটি, কিন্তু সংকুচিত সিঁড়ি দিয়ে বের হতে পারেননি অনেকে। দুর্ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী ২ ঘন্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। এরপর একে একে বের করে আনা হয় দগ্ধদের। দেখা যায় প্রাণ গেছে নারী শিশু সহ ৯ জনের। এর মধ্যে ৫ জন বাংলাদেশের পরিচয় মিলেছে। নিহতদের মধ্যে স্বর্ণশীষ, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত, আকরাম আলীর বাড়ি কুষ্টিয়ায় এবং আদম আলী সাভারের বাসিন্দা। এছাড়া সন্দীপ পাসওয়ান নামের একজন ভারতীয়র পরিচয় মিলেছে, যার বাড়ি ঝাড়খণ্ডে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি থেকে আগুনের সূত্রপাত। অভিযোগ আছে হোটেল শিখাইনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, আতঙ্ক বেড়েছে অন্য হোটেলে থাকা বাংলাদেশি সহ অন্যান্য পর্যটকদের। হোটেলের রুম ৪ তলায়, রিসিপশন ২ তলায়, ওঠার ব্যবস্থা ছোট লিফট, কোনো ফায়ার এক্সটিংগুইশার নাই, কিচ্ছু নাই, বের হওয়ার কোনো ইমার্জেন্সি এক্সিট নাই। এই ধরনের হোটেলগুলো ব্যান করে দেওয়া উচিত। মহিলা চিল্লাবেলা করতেছে আগুন লাগছে আগুন লাগছে, ওরা আমি বুঝতেছি না আর কি, ভিতরতে অনেক চিল্লাবেলা শুনতেছি নিচে, পরে জানালাটা खुला आग लगा अचानक से। हम लोग सब दौड़े, हम लोग जितना हो सके फायर ब्रिगेड को फिर हम लोग खबर दिया, न्यू मार्केट थाना, पार्क स्ट्रीट थाना, सब में हम लोग खबर दिया खुद से। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের ৩ মন্ত্রী সহ ঊর্ধ্বতনরা। অবৈধভাবে গড়ে ওঠা হোটেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। যে সমস্ত বাড়িতে এই ধরনের গেস্ট হাউস যারা চালাচ্ছে, তারা সমস্ত কিছু যে ধরনের সমস্ত পারমিশন লাইসেন্সের দরকার হয় সেগুলো আছে কিনা সেগুলো দেখা হবে, তাদের অ্যারেস্ট করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতার এই দুর্ঘটনার মাত্র ২ দিন আগে বীরভূমের তারাপীঠে আরেকটি হোটেলে আগুনে ঘুমন্ত অবস্থায় ৮ জনের মৃত্যু হয়। পরপর ২ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে পশ্চিমবঙ্গে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে পর্যটক ও চিকিৎসার জন্য যাওয়া বিদেশি নাগরিকদের থাকা হোটেলগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, কন্যা ও শ্বশুর রয়েছেন। শোকে কাতর পরিবারের আরও খবর জানবো। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, যতটা জানি বা কলকাতা পুলিশের তথ্য মতে তারা চিকিৎসার জন্যই কলকাতায় গিয়েছিলেন। পরিবার আসলে কি বলছে? আসলে পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, গত ৩ তারিখে চিকিৎসার জন্য দেবাশিস দত্ত স্থানীয় বিশেষ করে একটা পত্রিকার, আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আজকের পত্রিকা এবং চ্যানেল 9-এর তিনি কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন এবং চিকিৎসার জন্য ৩ তারিখে গিয়েছিলেন। গত পরশু কলকাতাতে ফিরেছেন বেঙ্গালোর থেকে এবং আজ সকালে কিন্তু তাদের ফেরার কথা রয়েছে। আমি এখন রয়েছে তার বাড়িতে, অর্থাৎ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়। সেই বাড়িতে কিন্তু চলছে শোকের মাতম। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি, তার খুব কাছের মানুষ, দীর্ঘ দিনের সহকর্মী আলমাউন সাগরের সাথে। আসলে তার যে অকাল মৃত্যু, এই মৃত্যুটাকে আসলে কিভাবে দেখছেন এবং তার সাথে আপনার যে গভীর সম্পর্ক একটু যদি বলেন। আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
দেবাশিসের মতো সাংবাদিক বর্তমান প্রেক্ষাপটে পাওয়া খুব দুর্লভ। দেবাশিস সত্যিকার অর্থেই একজন নির্মোহ সাংবাদিক ছিল। তার ভিতরে কোনো লোভ লালসা কাজ করেনি এবং সে আপাদমস্তক একজন সাংবাদিক ছিল। সাংবাদিকতা ছাড়া তার অন্য কোনো পেশা ছিল না এবং এই পুরো পরিবারটি, তার বৃদ্ধ বাবা মা সহ এই পরিবারটি পুরোটাই দেবাশিসের উপর নির্ভরশীল ছিল। আজকে দেবাশিসের মৃত্যুতে কুষ্টিয়ার গণমাধ্যম জগতে যে ক্ষতিটা হলো, এই ক্ষতি আসলে কখনোই পূরণ হবার না। ধন্যবাদ। এই আলমোহন স্বাগত জানাচ্ছিলেন। দেবাশিস দত্ত কিন্তু একজন অত্যন্ত কর্মঠ এবং খুব ভালো সাংবাদিক ছিলেন, সবার খুব কাছের মানুষ। এখানে কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, লিটনুজ্জামান কোষাধ্যক্ষ, তিনিও কিন্তু এসেছেন, নুরুল কাদের সহ কুষ্টিয়া প্রেস ক্লাবের এবং কুষ্টিয়ার সাংবাদিকদের সব সাংবাদিকরা কিন্তু এই বাড়িতে এসেছেন। এবং এইটা পরিবারের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি, আজ সকালে তাদের আসার কথা, দেবাশিস দত্ত সহ পরিবার সদস্য আসার কথা ছিল। এবং যেহেতু এর মৃত্যুর পরে আমরা যেটি জেনেছি, তার মরদেহ এরই মধ্যে সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং আজকে না আসলেও কাল কিন্তু আসতে পারে, এমনটি কিন্তু পরিবারের পক্ষ থেকে জানা। জি, অনেক ধন্যবাদ আপনাকে শরীফ বিশ্বাস। সহকর্মী শরীফ বিশ্বাস যুক্ত হয়েছিলেন কুষ্টিয়া থেকে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রায় ৯.৫ কোটি টাকার অনুমোদন দেওয়া হলো 10টি প্রকল্পের। এসবের মধ্যে রয়েছে সড়ক, পানি সম্পদ, বিদ্যুৎ, প্রাণী সম্পদ ও গ্রামীণ যোগাযোগ সহ বিভিন্ন খাতের প্রকল্প। অনুমোদন পেয়েছে ঢাকা মেডিকেল কলেজের আধুনিকায়ন প্রকল্প। 4 বছর মেয়াদী এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১,১৫৪ কোটি টাকা। তবে ফিরিয়ে দেওয়া হয় জ্বালানি সংকট মোকাবেলার তড়িঘড়ি করে নিতে যাওয়া ১,৫০০ কোটি টাকার 2টি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার কেনার প্রকল্প। পরে সংবাদ সম্মেলনে এডিপি ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিতে প্রধানমন্ত্রীর তাগিদের কথা জানান মন্ত্রী। এই প্রকল্প পুরো আগস্ট জুড়েই থাকবে গ্যাসের সংকট। এলএনজি আমদানিতে অনিশ্চয়তা কাটতে পারে সেপ্টেম্বরে। জ্বালানি পরিস্থিতির সার্বিক চালচিত্র বিশ্লেষণ করে এমন আভাসই পাওয়া যাচ্ছে। আজ দুপুর 12টা পর্যন্ত এলএনজি সরবরাহ ছিল 66 কোটি ঘনফুটের মতো। সব মিলিয়ে 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে 228 কোটি ঘনফুট। ঠিক এক মাস আগে 20 জুলাই দেশে এলএনজি বা তরলীকৃত গ্যাসের সরবরাহ ছিল 100 কোটি ঘনফুটের মতো। পরদিন 21 জুলাই ভাসমান টার্মিনালে দুর্ঘটনার পর থেকেই কমতে থাকে সরবরাহ। এর পরের এক মাসে কিছুতেই আর উন্নতি হয়নি পরিস্থিতির। সরকারের আশ্বাস ফাঁকা বুলি হয়েই রয়েছে। কমেছে শিল্পে উৎপাদন, বাসাবাড়িতে গ্যাস নেই, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, সাথে লোডশেডিং। এ যেন এক সর্বমুখী ভোগান্তি। দেশে প্রতিদিন মোটা দাগেই গ্যাসের চাহিদা থাকে 380 কোটি ঘনফুটের মতো। পেট্রোবাংলার তথ্যে দেখা যায় 19 জুলাই দুপুর 12টা পর্যন্ত সরবরাহ আছে 228 কোটি ঘনফুট। এর মধ্যে 66 কোটি এসেছে এলএনজি থেকে, বাকিটা অভ্যন্তরীণ উৎস। সরকার বলছে কার্গো সংকট মেটাতে চেষ্টা চলছে। আগস্টে দরপত্র ছাড়া 4টি কার্গো আসার কথা থাকলেও আসেনি একটিও। এমন অবস্থায় জরুরি দরপত্রের মাধ্যমে আরও 5টি আনার উদ্যোগ নেওয়া হয়। তবে 2টির জন্য ব্রিটিশ পেট্রোলিয়াম আগ্রহ দেখালেও বাকি 3টিতেই দর পাওয়া যায়নি। গ্রিডে যাতে যেটুকু গ্যাস পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায়, ভোলাতে রয়েছে এবং দেশের স্থলের ভাগে যে গ্যাসগুলো রয়েছে, সেটা তাড়াতাড়ি যদি এগুলোকে সংযুক্ত করা যায়, তাহলেও কিন্তু অল্প সময়ের ভিতরে আরও কিছুটা উৎপাদন বাড়ানো যায়। পেট্রোবাংলা জানায় 20 আগস্ট ফের আরেকটি কার্গো আসার কথা। যদিও পুরো সংকটের তথ্য উপাত্ত নিয়ে গণমাধ্যমে কথা বলতে নারাজ কোনো কর্তৃপক্ষই। এই 6 মাসে তাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল, সেই গ্যাস সংকট সমাধানের জন্য সেই রকম উদ্যোগ না নিয়ে বরঞ্চ সরকারের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু গোষ্ঠীর স্বার্থ রক্ষা কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অস্থিরতা বেশি। ধারণা করা হচ্ছে পুরো আগস্ট জুড়েই গ্যাস সংকটের এই ভোগান্তি থাকবে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। প্রায় 35 বছর পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সংসদীয় শাসন ব্যবস্থার পরবর্তী রাষ্ট্রপতি।
দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। এতে 349 জন এমপি ভোট দিতে পারবেন। বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোটের পক্ষে অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে প্রতিটি নির্বাচনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। সংবিধানের 70 অনুচ্ছেদ কার্যকর থাকায় কোনো সংসদ সদস্য তার দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এক ব্রিফিংয়ে সিইসি জানান, ভোট গ্রহণের বিষয়ে সংসদ সচিবালয় থেকে সব ধরনের সহায়তা পাওয়া গেছে। এ নিয়ে গেজেট হবে কাল। আমরা একদম যত রকমের সম্ভব এক্সারসাইজ সম্ভব এবং দরকার সেটা আমরা করেছি। আমাদের সিনিয়র সেক্রেটারি সাহেবের নেতৃত্বে আমাদের এনারা করেছেন এবং যাতে করে আমাদের পুরো প্রক্রিয়াটার মধ্যে কোনো গ্যাপ না হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। প্রচলিত রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। সেই সাথে আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা আবেদনও খারিজ করা হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। আজ বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি সরাসরি খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণ সংবিধান সংশোধনের জন্য ইতোমধ্যে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, তাই এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের এখতিয়ার নেই। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, এর বাইরে কিছু হলে সরকার সায় দেবে না, একথাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, যে কোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা শক্ত হাতে মোকাবেলা করবে বিএনপি। আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো, কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। দায়িত্ব নিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান একেএম আসাদুজ্জামান। সকাল 9:30টায় সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আসেন তিনি এবং এ সময় তাকে স্বাগত জানান দুদকের অন্য কর্মকর্তারা। এর আগে সকাল 9টার দিকে দুদকে আসেন দুই কমিশনার ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর মোহাম্মদ সাদ্দাত হোসেন ভূঁইয়া। সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়। পুনর্গঠিত এই কমিটির মধ্য দিয়ে 5 মাসের অভিভাবক শূন্যতা পূরণ করল সংস্থাটি। এর আগে চলতি বছরের 3 মার্চ আব্দুল মোমেনের নেতৃত্বাধীন 7ম কমিশন পদত্যাগ করেন। হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের 82% জন্মের পর পরিপূর্ণ বুকের দুধ পায়নি। আইসিডিডিআরবি ও শিশু হাসপাতালের যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। আজ এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। 354 জন হামে আক্রান্ত ভর্তি শিশুদের উপর পরিচালিত গবেষণায় দেখা যায় 43% শিশুই 3 মাস থেকে 9 মাসের মধ্যে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামে আক্রান্ত শিশুদের 65% শিশুই অপুষ্টিতে ভুগছিল বলেও গবেষণায় উঠে আসে। এদিকে আজও হাম উপসর্গে আক্রান্ত হয়ে প্রাণ গেছে 4 জনের। ঢাকা দক্ষিণের 4 অঞ্চলের রাস্তায় শুধু রিকশা চলবে, এজন্য নিতে হবে লাইসেন্স, একথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। রাজধানীর সায়েন্স ল্যাব পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযানে তিনি বলেন, ঢাকা উত্তর সিটির রিকশা দক্ষিণে চলাচল করতে পারবে না। জানান, বিপণী বিতানগুলোর সামনের জায়গা পরিষ্কার রাখতে হবে, যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। 5 মাস ধরে অনুরোধের পরও যেসব ব্যবসায়ী ট্যাক্স দেননি তাদেরও আনা হবে শাস্তির আওতায়। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করার সময় হামলা করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হয়েছে অন্তত 30 জন। পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমনে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। ডিআইজি অনুষ্ঠান উপভোগ করে চলে গেলেও চলতে থাকে অনুষ্ঠান। এ সময় উচ্চস্বরে গান বাজতে থাকায় মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশ লাইন্সের ভেতরে গিয়ে শব্দ কমাতে বলে।
এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে শতাধিক শিক্ষার্থী ভেতরে প্রবেশ করলে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। এবারে খেলার খবর, ক্রিকেট। উদযাপন শেষে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। ম্যাকাইয়ে পৌঁছানোর দ্বিতীয় দিন জিম সেশন সেরেছে টাইগাররা। ডারউইনের তুলনায় ম্যাকাইয়ের আবহাওয়া কিছুটা ঠান্ডা হওয়ায় স্বস্তিতে ক্রিকেটাররা, জানিয়েছেন পেসার শরীফুল ইসলাম। আগের রাতে ফ্লাইট জটিলতায় ম্যাকাইতে পৌঁছাতে বেশ ভোগান্তিতে পড়তে হয় বাংলাদেশ দলকে। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটিয়ে বুধবার জিমে ফিরেছেন ক্রিকেটাররা, যদিও এদিন হয়নি ব্যাট বলের অনুশীলন। সিরিজ জয়ের মিশনে সফরকারীদের স্বস্তি দিচ্ছে ম্যাকাইয়ের ঠান্ডা আবহাওয়া, যা ডারউইনের ঠিক বিপরীত। আলহামদুলিল্লাহ, জার্নি খুব ভালো ছিল। আমাদের ফ্লাইট ডিলে হওয়ার কারণে ট্রানজিট একটু লম্বা হয়েছে। আজকে শর্ট ফ্লাইটে ছিল, বাট ট্রানজিটের কারণে একটু লম্বা। ম্যাক্রোয়ের ওয়েদার আসলে বলবো খুবই সুন্দর, আমাদের জন্য অনেক ভালো, কারণ হালকা ঠান্ডা আছে। না, আমরা তো ডারউইনে খেলছি, মোটামুটি গরম ছিল, বাট এখানে ওয়েদারটা খুবই সুইটেবল। প্রথম টেস্টে অজিদের হারিয়ে ইতিহাস গড়লেও একাদশে ছিলেন না শরীফুল ইসলাম। খেলতে পারেননি ইনজুরির কারণে। তবে কোনো আক্ষেপ নেই টাইগার পেসারের। সতীর্থ পেসার হাসান মাহমুদের কীর্তিতে নিজেও গর্বিত। উদযাপনের পালা শেষে দলের সবার নজর এখন দ্বিতীয় টেস্টে। আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে নতুন ইতিহাস গড়তে চান শরীফুল। টিমের এনভায়রনমেন্ট খুব ভালো, এবং কি আমরা একে অপরের সবাই দেখতেছি একে অপরের উপর সাপোর্ট করে, প্রতিটা টুরি করে। বাট আমরা এখন নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করছি, খেলা দেখা যাক। 22 আগস্ট গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় শুরু হবে সিরিজ নিষ্পত্তি টেস্ট। তার আগে মাত্র কয়েকটা সেশন প্রস্তুতির সুযোগ পাবে টিম বাংলাদেশ। জহির সাগর, চ্যানেল 24।